আজ আপনাদের জন্য শ্রেয়া সিনহার লেখা কাহিনী অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প পুতুল। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য মাইতি, গল্প পাঠে রূপ দত্ত। শুরু করছি আজকের গল্প পুতুল। ও মা, একটা পুতুল কিনে দাও না। ওই যে ওই টুকটুকে লাল রঙা পুতুলটা। কি সুন্দর পুতুলটা। যেমনই গায়ের রং তেমনই পোশাকের বাহার। বিনুনির দুপাটিগুলো যেন অপরাজিতা ফুলের লতার মতো কুঁকড়ে কুঁকড়ে পাকিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ কোনো কারিগর। আমি ওটাই নেব। ইস, কি আহ্লাদে মিটে চাহানি, ঠিক যেন গুড় বাতাসা। শহরের সব থেকে বড় দোকানটার 3 তলার অ্যাপার্টমেন্টে সাজানো পুতুলগুলোর দিকে হাত ছুড়ে ইঙ্গিত করে 10 বছরের ছোট্ট মেয়ে ইপসিতা। সেদিন ওই একরত্তি মেয়েটার চিনিগোলা আবদার কোনো মতেই অগ্রাহ্য করতে পারেননি অরুণিমা দেবী। বেশ চড়া দাম দিয়েই কিনে দেন পুতুলটি। বাড়ি ফিরেই বাড়তে থাকে দুষ্টুমির পারদ। বাইরে থেকে ইপসিতাকে উদ্দেশ্য করে অরুণিমা দেবীর কোমল মাতৃকণ্ঠ। বলি, অনেক তো বেলা হলো, এবার কয়েক মুঠো ভাত খেতে হবে তো নাকি? প্রত্যুত্তরে কোনো টু শব্দ পাওয়া যায় না ইপসিতার। পুতুল খেলার পর সে আনমনা হয়ে তাকিয়েছিল জানালার বাইরের দৃশ্যে। দেখছিল এক থুরথুরে শাকবড়িকে, যে রোজ এসে শাক তোলে। সূর্যোদয়ের সবটুকু আনন্দের ছটা যেন ওর চুলের জটার ওপর এসে পড়ে। এক মিহি পাথরের নোলক ওর নাকের মধ্যিখানে। হাতে লাঠি নিয়ে সে একটু একটু করে এগিয়ে যায় কুয়াশায়, এক অজানা রহস্যের অন্তর্জালে। তারপর মাঠটা খাঁ খাঁ করে জনমানবহীন শূন্যতায়। সবুজ খাগড়া পরা 4 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাড়িটি ছিল অত্যন্ত নির্জন ও নিরিবিলি। চারপাশের ফাঁকা জমিগুলিতে আর কোনো ঘরবাড়ির অস্তিত্ব ছিল না। এতক্ষণে হুঁশ ফিরল ইপসিতার। পেছন ফিরে তাকাতেই চোখে পড়ে পদ্মের কোরকের মতো মায়ের ওই কোমল মুখটা। এই সময় হলো বুঝি? হাসতে হাসতে মন্তব্য করেন অরুণিমা দেবী। মিথ্যে মা, শোনা মা, আসলে একটু অমনোযোগী ছিলাম তো, তাই শুনতে পাইনি। প্লিজ কিছু মনে করো না চন্দ্রমুখী। সেই ছোট্টবেলা থেকেই মাকে এই নামে ডাকে ইপসিতা। চাঁদের মতো রূপালী মুখ থেকেই হয়তো এমন এক উদ্ভট নাম বেরিয়েছিল তার মাথা থেকে। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার চল তো আমার সাথে আয়, খেয়ে নিবি এক মুঠো। বেলা তো কম হলো না। ছোট্ট পায়ের থপাং থপাং আওয়াজ করে ইপসিতা তার মাকে অনুসরণ করে চলে আসে ডাইনিং টেবিলে। দেখ, আজকে সব তোর পছন্দ মতোই রান্না করেছি। কলাইয়ের ডাল, পোস্ত, আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা। খাবি তো সোনু? হ্যাঁ চন্দ্রমুখী, খাবো, তবে একটা শর্ত আছে। সোনমের কথা। আচ্ছা বল, কি শর্ত? শর্তটা হলো, আমার মিত্তিমাতা আজ আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। কি, রাজি তো? খুব রাজি। হাসি মুখে কাঁচের প্লেট থেকে এক গ্রাস ভাত তুলে ইপসিতাকে খাওয়াতে যাচ্ছিলেন, হঠাৎ ইপসিতার বাবা ওরফে অরুণিমা দেবীর স্বামী নিখিল বাবুর ফোন আসে। ভাতের গ্রাসটা প্লেটে ফেলে রেখে
দৌড়ে গিয়ে ফোনটা ধরেন অরুণিমা দেবী। ইপ্সিতার বাবা ওরফে অরুণিমা দেবীর স্বামী নিখিলবাবু চাকরি করতেন বিদেশে। বছরে একবার এসে দেখা করে যেতেন স্ত্রী ও মেয়ের সাথে। 3 বার রিং হবার পর শোনা যায় একটা একরত্তি মেয়ের কান্নার আওয়াজ। তারপর কেটে যায় ফোনটা। বিষয়টা খুব অদ্ভুত লাগে অরুণিমা দেবীর। যাই হোক, কিছুক্ষণ পর একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, আর বাড়তি কোনো কৌতূহল না বাড়িয়ে ফোনটা ধরেন অরুণিমা দেবী। মুহূর্তের মধ্যেই ভেসে আসে আবার ওই আর্ত কান্না। ঠিক যেন কোনো অতৃপ্ত আত্মার আর্তনাদ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে যান অরুণিমা দেবী। সেই জনমানবহীন এলাকায় একা অরুণিমা দেবী ও 10 বছরের ইপ্সিতা। ইতিমধ্যেই ওই কান্নার আওয়াজ শুনে ঘুমন্ত খোলস থেকে বেরিয়ে আটকে ওঠে ইপ্সিতা। মা, ও মা, আমার ভয় করছে। কিচ্ছু হবে না সোনু, আমি তো আছি। এই দেখ, তোকে আগলে ধরে বসে আছি। ইপ্সিতা বেশ বুঝতে পারছিল এই মুহূর্তে তার মায়ের দেওয়া সান্ত্বনাটা হয়তো সত্যি নয়, কারণ বাড়ির পরিবেশটা তখন গুমোট হয়ে গিয়েছিল। দেয়ালে দেয়ালে ফাটল, মাকড়সার জাল আর মিশমিশে কালো ধোঁয়া। ওই মিশমিশে কালো ধোঁয়ার কেন্দ্রবিন্দু থেকে কোথাও যেন উচ্চারিত হচ্ছিল 2খানি লাল বাহারি চোখ, আর নোনা দৃষ্টিতে পুড়ে যাচ্ছিল ইপ্সিতার হাত। অবশ্য গোটা ঘটনাটা তখনও চোখে পড়েনি অরুণিমা দেবীর। হঠাৎ মায়ের কোলে লুটিয়ে পড়ে ইপ্সিতা। আর সহ্য করতে পারে না ওই জ্বালা পোড়ার যন্ত্রণাটা। আলতো স্বরে বলে ওঠে ইপ্সিতা, মা, পুতুলটা কি আমার উপর রাগ করেছে? বলো না মা। অরুণিমা দেবী খানিকটা আশ্চর্য হয়ে উত্তর দেয়, কেন সোনু, কি হলো তোর? বল আমাকে। মা, জানো তো, ওই পুতুলটার চোখ দুটো কেমন যেন লাল লাল হয়ে গেছে। কি রাগি রাগি ভাবে আমার দিকে তাকিয়ে আছে। দেখো, আমার হাত দুটো কেমন পুড়ে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে ইপ্সিতার হাতের দিকে লক্ষ্য করেন অরুণা দেবী। চোখে পড়ে এক গভীর ক্ষত, সাথে রক্তপাত। আতঙ্কে শিউরে ওঠেন তিনি। রীতিমতো শির দ্বারা ঠান্ডা হয়ে যায় তার। ফার্স্ট এডে থাকা সামান্য কিছু মেডিসিন আর ব্যান্ডেজে কোনো লাভ হয় না। রক্তপাত বাড়তে বাড়তে ইপ্সিতার মুখ সাদা হয়ে যায়। ইপ্সিতা মারা যায়। কান্নায় ভেঙে পড়েন অরুণিমা দেবী। ঘটনাচক্রের উৎস নির্ধারণ করতে ইপ্সিতার ঘরে যান অরুণিমা দেবী। তারপর মুখোমুখি হন এক ভয়ানক মুহূর্তের। চোখের সামনে দাঁড়িয়ে আছে ওই পুতুলের বিকৃত আত্মা। এক পচা গলা হাত যেখানে বাসা বেঁধেছে বাদুড়, দুটো লাল পাহাড়ি চোখ যেখানে রক্তের জাল বিস্তার লাভ করেছে অতি নিগুড়ভাবে, সাথে জমে আছে এক টুকরো পিছুটি। কে তুমি? আমায় চিনতে পারছিস না? মনে নেই? আজ থেকে 400 বছর আগে এই বংশের পূর্বপুরুষেরা সামান্য একটু পুতুল খেলার জন্য আমায় কি নৃশংসভাবে মেরেছিল। মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় ওই আত্মা। আবার সবকিছু আগের মতো হয়ে যায়, শুধু সেখানে ইপ্সিতার প্রাণটুকু নেই। হাসির সরগম নেই, দুষ্টুমির পারদ নেই।
বছর খানেক হয়ে গেছে। নিখিলবাবু এবং অরুণা দেবী আজও মেয়ের মৃত্যুতে শোকাহত। ড্রেসিং টেবিলে পড়ে থাকা সিঙ্গার টিপ, জনসন ক্রিম, রঙিন ফিতে, আয়না সবকিছু আজ বিনা কারণে। ওই সব জড় বস্তুগুলোর গন্ধ বর্ণ যেন শুকিয়ে গেছে। এখানেই শেষ হলো এই চ্যানেলের আজকের গল্প পুতুল। গল্পের অন্যান্য চরিত্রে ইপ্সিতা ও অরুণিমা দেবীর ভূমিকায় তানিশা হালদার, অন্যান্য চরিত্রে পূজা দাস এবং চিত্রনাট্য ও পরিচালনায় অর্ঘ্যদীপ নন্দী, প্রীতম দাস ও সৌরভ মিত্র। প্রচ্ছদ ও আবহে অভিজিৎ পণ্ডিত ও প্রীতম দাস। আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ও এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।